about class 12 study. Google Meet. Class 12 study. Okay. হ্যাঁ, আজ ভিডিও না অন করতেও পারো, তো ভিডিও না অন করলে অসুবিধা নেই, ঠিক আছে? না স্যার, গ্রামারটা বোঝানো হয়ে গেলে বন্ধ করে আচ্ছা ঠিক আছে, দেখো তো সেক্ষেত্রে প্রথমে বলি, আজকে যেহেতু কর্মকারকের দ্বিতীয় বিভক্তি বলবো, শুনতে পাচ্ছ তো? শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো কর্মকারকের যেহেতু দ্বিতীয় বিভক্তি বলবো, সেক্ষেত্রে কারক যেমন যখন বলেছি আমরা জানি কি কর্মকারক হলে দ্বিতীয় বিভক্তি হয়। তো সেক্ষেত্রে যখন বলেছিলাম তখন বলেছিলাম যে কিছু সংজ্ঞা আছে বা কিছু বিষয় আছে যেগুলো কিন্তু শুধুমাত্র সংজ্ঞা সূত্র ক্ষেত্রে, যেমন ধরো কর্তৃপ্সিততম কর্ম, উপন্যাধ্যাম বস, অভিনিবিশশ্চ বা অদিশিং থাসাং কর্ম বা অকথিতঞ্চ, এই যে সূত্রগুলো, এগুলো দিয়ে আমরা কি হয় কর্মকারক সংজ্ঞা বোঝাই, ঠিক আছে? দিয়ে আমরা পরে লিখতাম যে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে সূত্রটা উল্লেখ করে। কিন্তু এছাড়াও আরও ধরো সূত্র আছে, ধরো ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বা ধরো কালাধ্যয়নের অত্যন্ত সংযোগে, এই সূত্রগুলো দ্বারা কী হতো, এগুলো দিয়ে টোটালি এটা বিভক্তি বোঝায়, যে দ্বিতীয় বিভক্তি বোঝায় সেটা বোঝায়। কিন্তু তার আগে কর্মকারক লিখতে হতো, কারণ আগে কর্মকারকের সংজ্ঞা বিধায়ক হবে, তারপরে গিয়ে বিভক্তি হবে। তো তারই প্রথম সূত্র হচ্ছে কর্তুরীপ্সিততম কর্ম। এই কর্তুরীপ্সিততম কর্ম ধরো, এই কর্তুরীপ্সিততম দ্বারা যেটা বোঝায়, ধরো কর্তা যখন কোনো কাজকে খুব বেশি করতে ইচ্ছা করে, কর্তা একটা কাজ যে কাজটা করতে অধিক ইচ্ছা প্রকাশ করে, তখন সেক্ষেত্রে হ্যাঁ, এবার কি করতে ইচ্ছা করে, এই যে আমরা বাংলায় যদি বোঝার চেষ্টা করি, কি দিয়ে প্রশ্ন করলেই কিন্তু সেটা হয়ে যায় কর্মকারক, ঠিক আছে? আমি ভাত খাচ্ছি, তাহলে আমার কি খেতে ইচ্ছা করছে, আমার ভাত খেতে ইচ্ছা করছে। তো এই যে কি দিয়ে প্রশ্ন করলাম, যে কি দিয়ে প্রশ্ন করাতে যে একটা উত্তর পেলাম যে ভাত খেতে ইচ্ছা প্রকাশ করছে, ঠিক আছে? তো ভাত, তো এই যে ইচ্ছা প্রকাশ করা, কর্তার ইচ্ছা প্রকাশ হলো যে ভাত খাওয়ার জন্য। সেক্ষেত্রে যে কর্তার ইচ্ছা প্রকাশ পাচ্ছে, সেটা ওই যে দ্বিতীয়ান্ত পদের নিচে যেখানে আন্ডারলাইন থাকে, সেটা আমরা কি করেছিলাম কর্তুরীপ্সিততম কর্মা, এই সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি। তো এক্ষেত্রে আমি ধরো একটা বাক্য বলছি, রাম গৃহে প্রবেশ করছে, তাহলে এই যে রাম গৃহে প্রবেশ করছে, ধরো এই যে একটা বাক্য, তাহলে এখানে রাম গৃহে প্রবেশ, রামের ইচ্ছাটা কোথায়, না গৃহে প্রবেশ করা। এই যে রামের ইচ্ছাটা প্রকাশ পাচ্ছে যে রাম যে গৃহে প্রবেশ করতে চাইছে, এই যে রামাহা, রামাহা, যেহেতু রাম এখানে কর্তা, রামাহা গৃহম, গৃহম প্রবিশতি, প্রবিশতি, তার কারণ রাম এখানে গৃহে প্রবেশ করতে চাইছে, অতএব রামের ইচ্ছাটা হচ্ছে গৃহে প্রবেশ করা, তাই আমরা রামাহা গৃহম প্রবিশতি বলবো। হলো? তো এটা একটা গেল ক্লিয়ার, আশা করছি তোমার কাছে ক্লিয়ার হয়েছে, এটা কর্তৃপ্সিততম যোগে। আবার আরো উদাহরণ দিই, ধরো সে চাঁদকে দেখছে, তাহলে সে চাঁদকে দেখছে, ধরো এই যে চন্দ্রাম, সরি, চন্দ্রাম পশ্যতি, মানে যে সে চাঁদকে দেখছে, তাহলে কি হচ্ছে, সে যে দেখছে তার ইচ্ছাটা কোথায়, না তার ইচ্ছাটা হচ্ছে চাঁদকে দেখা, সে দিয়ে। এবার সে বোঝালে আমরা কি জানি, সে বোঝালে এটা প্রথম পুরুষ হয়, তাহলে সে বোঝালে যেহেতু প্রথম পুরুষ সে, এবার সে তো আর আমরা এখানে বলতে চাইছি না যে সে মানে এখানে অনেকজন, তাহলে কর্তা যেহেতু একজন, সে যেহেতু সে দিয়ে ডিফার করছে, তাহলে কর্তা যেহেতু একজন, তাহলে সে কি, না সে চাঁদ দেখছে, তাহলে সা সা, আমরা জানি তৎশব্দরূপের যে যদি কিছু বোঝা না যায়, যেটা যদি পুংলিঙ্গ নয় বা স্ত্রীলিঙ্গ নয় বা এটা ক্লিবলিঙ্গ নয়, এরকম যদি বোঝা না যায়, তখন পুংলিঙ্গের রূপটা রাখতে হয়। তো সেই আমরা তৎশব্দরূপের প্রথম আর এক বচনে কি পড়েছি, সাহা বিসর্গ, এটা শব্দরূপের প্রয়োগ যখন আমরা করব নর্মালি, তখন সাহা বিসর্গ দেবো, বাট যখন আমরা প্রায়োগিক মানে আমরা অনুবাদে প্রয়োগ করব, তখন কিন্তু আমরা বিসর্গটা দেব না, সিঙ্গেল স দেবো, দন্তস্য। এটা যদি তার পরবর্তী ক্ষেত্রে স্বরবর্ণ থাকতো, তাহলে কিন্তু সাহা
বিসর্গটা দিতে হতো, কিন্তু যেহেতু তার পরবর্তী ক্ষেত্রে কোনো স্বরবর্ণ নেই, ব্যঞ্জন বর্ণ আছে, তাই আমরা এটা শুধু সিঙ্গেল দন্তেস্ব লিখে ছেড়ে দিচ্ছি। তো সে চাঁদ দেখছে, সা চন্দ্রম পশ্যতি, কি চন্দ্র চাঁদকে দেখছে, তাহলে তার ইচ্ছাটা এখানে চাঁদ দেখা, তো স্ব চন্দ্রম পশ্যতি হলো। এটা আশা করছি ক্লিয়ার হয়েছে। তো এইভাবে হ্যাঁ স্যার। এটা গেল কর্তৃ ঈপ্সিততম কর্ম। এরকমভাবে অনেক মধ্যা কথা, যখন কর্তা কোনো একটা কাজকে করার জন্য ইচ্ছা প্রকাশ করবে, তখন সেটা হয়ে যাবে কর্তৃ ঈপ্সিততম কর্ম। এই সূত্রানুসারে তোমার দ্বিতীয় বিভক্তি, কর্মকারকের দ্বিতীয় বিভক্তি। ঠিক এইভাবেই একটা বাংলা বাক্যকে দেখে তোমাকে কিন্তু তোমাদের বুঝতে হবে যে কিভাবে এটা, হ্যাঁ এখানে কর্তা একটা ইচ্ছা প্রকাশ করছে, এই কাজটা সে করতে চায়, তার একটা ইচ্ছে আছে, হ্যাঁ আমি পড়বো, আমার পড়ার মানে আমি পড়বো, আমি পড়তে চাই, আমি ইংরেজি পড়তে চাই, আমি অঙ্ক পড়তে চাই, আমি সংস্কৃত পড়তে চাই, আমি ভূগোল পড়তে চাই, মানে কর্তা যে এখানে তার পড়ার একটা ইচ্ছা আছে। তো এই যে ইচ্ছা প্রকাশ করা, যেইটা পড়তে ইচ্ছা করছে সেই বিষয়টাতে কিন্তু এটা কর্ম, এবং এই যে পড়তে ইচ্ছা করছে এটা ক্রিয়া, এবং কর্তা যে সেই কর্তা, কর্মক্ষেত্রে এটা হলো। তো এবার দেখো অধিসিং থাসাং কর্ম। অধিসিং থাসাং কর্ম কি? অধিটা হচ্ছে একটা উপসর্গ, তাহলে অধিপূর্বক এই অধিসিং থাসাং কর্মে আমরা কি দেখেছি, অধিপূর্বক সি স্থা ও আস ধাতুর অধিকরণ কারক কর্ম হয়ে যায়। তাহলে এই যে অধিপূর্বক সি স্থা ও আস ধাতু, দেখো নর্মালি আমরা কি জানি, এই যে সি স্থা আর আস ধাতু এগুলো আমরা পড়েছি একাদশ শ্রেণীতে। সি ধাতু মানে কি শয়ন করা, স্থা মানে কি থাকা, আস ধাতু মানে থাকা অর্থে প্রযোজ্য হয়। তো সেক্ষেত্রে এইগুলো নর্মালি একটা ধাতুরূপ। তো এই ধাতুরূপগুলো যদি নর্মাল পোর্শনে বসতো তাহলে কিন্তু এখানে এটা হতে পারতো না। শুধুমাত্র এই যে সি স্থা ও আস ধাতুর পূর্বে উপসর্গ অধিটা আছে, তাই অধি পূর্ব মানে সি স্থা আস ধাতুর পূর্বে যেহেতু অধি উপসর্গটা আছে, তার জন্যই কিন্তু এটা অধি সিং থাসাং কর্ম। এই সূত্রানুসারে অধিকরণ কারক না হয়ে এখানে কিন্তু কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হচ্ছে। শুধুমাত্র এই অধি উপসর্গটা সি স্থা এবং আস এই তিনটে ধাতুরূপের ক্ষেত্রেই হবে, অন্য কোনো ধাতুরূপের ক্ষেত্রে নয়। কারণ অধিসিং থাসাং কর্ম এই সূত্রানুসারে এখানে অধি পূর্বক, অধিটা পূর্বক মানে অধিটা পূর্বে বসবে, অধিটা কোনোভাবেই মিডিলে বসবে না, অধিটা থাকবে সবসময় পূর্বে, ফার্স্ট একদম অধি শব্দটার পূর্বে অবস্থান থাকবে। কোন কোন ক্ষেত্রে? হ্যাঁ, সি স্থা এবং আস ধাতু এই তিনটে ধাতুরূপের পূর্বেই কিন্তু অধিটা থাকবে। এইটা থাকার জন্যেই কিন্তু এই যে যদি আমি একটা সিঙ্গেল করে দিই, সিঙ্গেলভাবে ভাবি মানে সি স্থা এবং আস ধাতু এই সিঙ্গেলভাবে ভাবি, তাহলে কিন্তু এটা অধিকরণ কারক হয়ে যাবে। আমি কিন্তু সেই সিঙ্গেলভাবে ভাবছি না, আমাদের যেহেতু আলোচ্য বিষয় অধিসিং থাসাং কর্ম, তাই অধিপূর্বক অধিটা সি স্থা এবং আস ধাতুর পূর্বে বসবে এবং ওটা কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হবে। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝবে। রাম বাড়িতে থাকে, এই যে রাম বাড়িতে থাকে, রাম কোথায় থাকে না বাড়িতে থাকে। তা রামাহা স্থান, যেহেতু এখানে গৃহে তুমি বলতে পারো যে স্যার এটা তো স্থান বোঝাচ্ছে, না এক্ষেত্রে স্থান বোঝাচ্ছে বলে এখানে সপ্তমী করা যাবে না। এক্ষেত্রে এটা যেহেতু এই অর্থটা প্রকাশ পাচ্ছে, যেহেতু তারপরে থাকে অধিসেতে করতে হবে, তাই এখানে আমরা রাম বাড়িতে যদি থাকে তা রামাহা কর্তা গৃহম কর্ম তা গৃহম অধিতিষ্ঠতি। এবারে ময়হলন্ত আমরা তখন দিতে পারবো যদি তার পরবর্তী ক্ষেত্রে অকারান্ত শব্দ থাকে, অকারা গৃহম দিতে পারবো, তার কারণ এখানে অধিতিষ্ঠতি করছি, রামহা গৃহম অধিতিষ্ঠতি, সেই কারণেই রামহা আর গৃহম ময়হলন দিতে পারছি এবং তারপরে লিখতে পাচ্ছি অধিতিষ্ঠতি। এটা গেল। এবার আরও যদি উদাহরণ দিই, শিশুটি বিছানায় শুয়ে আছে, তাহলে যে শিশুটি বিছানায় শুয়ে আছে আমি কি বললাম, সি ধাতু দিয়ে শয়ন করা বোঝায়। তাহলে শিশুটি, শিশুটি এখানে পার্টিকুলার করে শিশুটিকে বলা হয়েছে, এখানে কিন্তু অনেকগুলো শিশুর কথা বলা হয়নি, যে কোনো একজন শিশু যে তার শয্যায় বিছানায় শুয়ে আছে। তাহলে শিশু কোথায় শুয়ে আছে না বিছানায় শুয়ে আছে, শয্যাম, শয্যাম ময় হলন্ত আবার হবে, তার কারণ হচ্ছে এখানে তারপরে কিন্তু অধিসেতে, শিশু শয্যাম অধিসেতে, তাহলে এই যে শিশু শয্যাম অধিসেতে, তাহলে শিশুটি, শিশু শয্যাম কোথায় না স্থানে বিছানায় শুয়েছে, তাহলে শয্যাম অধিসেতে, অধি মায় হলন্ত হলো, তার কারণ তার পরবর্তী ক্ষেত্রে অধি আছে, আছে স্বরবর্ণ আছে, তাই শিশু শয্যাম অধিসেতে। আর একটা উদাহরণ দিই, ব্রাহ্মণ গ্রামে বাস করে, এই যে ব্রাহ্মণ গ্রামে বাস করে, দেখো
এই বাস করা, সেক্ষেত্রেও আস ধাতুর প্রয়োগ চলে আসবে। থাকা, 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 দেখো বাস করা বা থাকা সেই একই, এখানে আস ধাতুর প্রয়োগ হবে। তাহলে এখানে কি হবে, ব্রাহ্মণ, বা এখানে আমরা ওকার যখন দিয়ে দেবো, একটা মাথায় রাখবে, যদি আমরা ওকার দিয়ে দিই অনুবাদের ক্ষেত্রে, তাহলে কিন্তু বিসর্গর প্রয়োগ করার প্রয়োজন হয় না। আবার যদি আমরা ওকারটা তুলে দিই, সেক্ষেত্রে ব্রাহ্মণের গায়ে আমরা বিসর্গ দিতেই পারি। মানে মধ্য কথায় দুটো জিনিস একসাথে হবে না, ওকারও দেবো বিসর্গও দেবো, এটা হবে না। হয় ওকার দাও, হয় ওকার দাও, ঠিক আছে, ইটস ওকে। আদারওয়াইজ ওকার তুলে দাও, তার গায়ে বিসর্গ চিহ্ন দিয়ে বসিয়ে দাও, বিসর্গ বসবে। তাহলে তাহলে কি হলো, ব্রাহ্মণাহা গ্রামম, কোথায়, স্থানে, যেহেতু আমরা অধিসিংখ্যাতাং করছি, তাহলে ব্রাহ্মণাহা গ্রামম ধ্যাস্তি, ঠিক আছে, হয়ে গেল। তাহলে ময় হলন্ত হচ্ছে। এবার আমরা পরবর্তী যে সূত্রে আসছি সেটা হচ্ছে উপন্যাদ্যাম বস, এও সেই একই ব্যাপার। উপন্যাদ্যাম বসর ক্ষেত্রে একটু বুঝতে হবে, এখানে অনেকগুলো উপসর্গ আছে, মানে উপ, অনু, অধি ও আং। এখানে চারটি উপসর্গ কিন্তু প্রয়োগ থাকবে, উপ, অনু, অধি ও আং। তাহলে এই যে উপ, অনু, অধি ও আং পূর্বক বস ধাতুর অধিকরণ কারক কর্মসংজ্ঞা। দেখো বস, বস মানে কি, বাস করা, এক কথায় বসতি, বসতি, বসতা, বসতি, এরকম রূপটা হবে। তো সেক্ষেত্রে আমরা কি পাবো, তাহলে উপ, অনু, অধি ও আং পূর্বক, উপ, অনু, অধি ও আং পূর্বক। তাহলে এই যে পূর্বক অর্থাৎ উপসর্গগুলো কিন্তু কোন ধাতুর পূর্বে বসবে না, বস ধাতুর পূর্বে বসবে। এগুলো কিন্তু অন্য কোনো ধাতুর পূর্বে বসছে না, একমাত্র উপ, অনু, অধি ও আং, এই যে চারটি উপসর্গ, এই চারটি উপসর্গ কিন্তু সরাসরিভাবে বস ধাতুর পূর্বেই বসবে। তাহলে এই যে বসছে, যদি আজকে না বসতো তাহলে কিন্তু সেটা অধিকরণ সংজ্ঞা প্রাপ্ত হয়ে যেত। যেহেতু বসতে উপন্যাদ্যাম বস, এই সূত্রানুসারে আমরা এখানে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি করব। দেখো কীরকম উদাহরণ আমি একটা দিই, রাজা নগরে বাস করে। তা রাজা নগরে বাস করে, এটা অনেক রকম করা যাবে উদাহরণ, আমরা অনেক রকম উত্তর করতে পারবো। কীরকম, রাজা নাগরম উপবসতি। আচ্ছা, উপবসতি করলে কিন্তু নগরম দেওয়া যাবে না। আচ্ছা, দেওয়া যাবে না নয়, দেওয়া যাবে, তার কারণ যেহেতু আমরা কি জানি, হস্যকার হচ্ছে স্বরবর্ণ, তাই তো, যেহেতু স্বরবর্ণ মাত্রই ময় হলন দেওয়া যাবে। তাহলে এখানে আমরা বলতে পারবো রাজা, রাজা আমরা রাজাও লিখতে পারি, আমরা সেখানে রাজার পরিবর্তে নৃপও লিখতে পারি। রাজন শব্দের রূপ অনুসারে রাজন শব্দের প্রথমার এক বচন রাজা, তো রাজা লিখে দিলাম। রায়া কোথায় না, নগরম, নগরম উপবাসতি, অধিবসতি, আবসতি, এই এত কিছু বসাতে পারবো। খালি একটা দেখতে হবে আমাদের অনুবাদের ক্ষেত্রে কি দেওয়া হচ্ছে, উপবাস করে না অধিবসতি না আবাসতি, এত কিছু একসাথে উপসর্গের প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। খালি দেখতে হবে অনুবাদে পরীক্ষায় যিনি শিক্ষক আমাদের দিচ্ছেন পরীক্ষায় প্রশ্নটা, উনি কি দিচ্ছেন, ওটার দিকে খেয়াল রাখতে হবে তোমাদের। তো রাজা নগরম অধিবসতি বা উপবসতি বা আবসতি। ধরে নাও রাম গৃহে উপবাস করে, রাম গৃহে উপবাস করে, তাহলে রামহা গৃহম উপবসতি, অধিবসতি, আবসতি, সবগুলোই হবে। শুধুমাত্র এটা ঘটছে উপন্যাদ্যাং বস এই সূত্রানুসারে। এরপরে সূত্রে চলে আসছি, এরপরে সূত্র হচ্ছে অকথিতাঞ্চ। এই অকথিতাঞ্চ বললে এখানে দ্বিকর্মক ধাতুর কথা চলে আসে, মুখ্য বা প্রধান কর্মর কথা চলে আসে। এখানে অকথিতাঞ্চ ক্ষেত্রে 16টি ধাতুরূপ আছে, দোহা, ইয়াচ, পচ, দণ্ড, রুদ, প্রচ্ছ, চি, রু, শ্বাস, হি, নি, হি, ক্রিশ, বহাম, এরকম করে 16টি ধাতুরূপ আছে, যাদেরকে একসাথে আমরা দ্বিকর্মক ধাতু বলে থাকি। তো এই দ্বিকর্মক দো, জাজ, পচ, দণ্ড, রুদ, প্রচ্ছ, চি, ব্রু, শ্বাস, নি, হি, ক্রিশ, বহাম, এরকম করে যে 16টি একটা ধাতুরূপ আছে, এই 16টি ধাতুরূপ কিন্তু একত্রে এদেরকে দ্বিকর্মক ধাতু বা গৌণকর্ম বলা হয়। এই যখন আমরা এই 16টি ধাতুরূপ বা গৌণকর্ম বা দ্বিকর্মক ধাতুরূপের প্রয়োগ দিয়ে কোনো অনুবাদ আমরা করব, তখন কিন্তু সেটা হয়ে যাবে অকথিতাঞ্চ, এই সূত্রানুসারে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। কীরকমভাবে দেখো, যদি আমরা বলি গোয়ালা গাই থেকে দুধ দই, যদি আমরা বলি যে গোয়ালা গাই থেকে দুধ দই, তাহলে গোয়ালা, এই গোয়ালা শব্দের সংস্কৃত আমাকে তাহলে প্রথমে জানতে হবে। গোয়ালা শব্দের সংস্কৃত হচ্ছে গোপাহা, গোপাহা, এ গোয়ালা, কারণ এখানে তো অনেকগুলো গোয়ালার কথা আমি বলছি না, এখানে আমরা পার্টিকুলার একজন গোয়ালার কথা, গোয়ালা দুধ, গরু থেকে দুধ দই, মানে যে গোয়ালা গাই থেকে দুধ দই, তাহলে গোয়ালা পার্টিকুলার একজন গাই থেকে দুধ দইছে। গোপাহা গাই থেকে
এখানে আমরা গাভীকে বুঝতে পারছি, গরুকে বুঝতে পারছি। গো শব্দরূপ চলে আসছে, গো শব্দরূপের প্রয়োগ ঘটবে। গাং গাং গাং, গোপহা গাং কি দুধছে না দুধ দই, তা দুগ্ধাং দগ্ধি। ঠিক আছে, গোপহা গাং দুগ্ধাং দগ্ধি। এই যে 16 ধাতুরূপ, এই দুহ নিহি কৃষ বাহাম পচ্চদণ্ড নিহি কৃষ, এই যে 16টা ধাতুরূপ যেটা আমি কারকের সময় বলেছি অনেক ডিটেলসে, নিশ্চয় তোমার কাছে মনে আছে। তো সেক্ষেত্রে এই 16টি ধাতুরূপ কিন্তু একত্রে দ্বিকর্মক ধাতু, অপ্রধান কর্ম, গৌণ কর্ম একসাথে বলা যায়। এবং এক্ষেত্রে কিন্তু অকথিতঞ্চ, এই সূত্রানুসারে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হবে। ঠিক আছে, ক্লিয়ার নিশ্চয়ই? এটা বুঝতে পারছো তো? হ্যাঁ। তো দেখো নেক্সট, এর পরবর্তী ক্ষেত্রে আমি আসছি ক্রিয়া বিশেষণে চ। ক্রিয়া বিশেষণে চ মানে হচ্ছে, এবার আমরা বিশেষণ পদ বলতে বুঝি। বিশেষণ পদ বলতে কি, আমরা বিশেষণ পদ বলতে গেলে কিন্তু আমাদের তিনখানা জিনিসকে জানতে হবে। সেক্ষেত্রে হচ্ছে বিশেষ্য পদকে জানতে হবে। বিশেষ্য পদ মানে হচ্ছে আমরা, এই যে তুমি আমি কথা বলছি বা আমরা পড়ছি, এই আমরা হচ্ছে বিশেষ্য পদ, নাম মাত্রই হচ্ছে বিশেষ্য পদ। বিশেষণ মান কি, বিশেষ্য পদের যে দোষ গুণ, বিশেষ্য পদের যে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায়, সেটা হচ্ছে বিশেষণ পদ, গোদা বাংলায় যদি বলি। আবার সর্বনাম পদ কি, সর্বনাম পদ মানে সবসময় আমরা আমাদের নিজেদের নামকে বারবার ইউজ করে করে বলতে পারি, সেক্ষেত্রে বাক্যটা শুনতে বা বাক্যটা দেখতে খারাপ লাগে, সেক্ষেত্রে বিশেষ্য পদের পরিবর্তে আমরা সর্বনাম পদের প্রয়োগ করি। বিশেষ্য পদের পরিবর্তে যে পদটা ব্যবহার হয় তাকে সর্বনাম পদ বলে। তো এইটা গেল। তাহলে এই যে তিনটে বিষয়কে যদি আমি বিশেষ্য পদ এবং সর্বনাম পদটাকে জানি, তাহলে কিন্তু বিশেষণ পদ বুঝতে আমাদের কোনো সমস্যা নেই, কারণ বিশেষ্য পদের যে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ সেটাকে বিশেষণ পদ বলে। এবারে যেহেতু আসছে এখানে ক্রিয়া বিশেষণে চ, ক্রিয়াপদ বলতে কি বোঝায়, যে পদের দ্বারা আমরা কোনো কাজ করা বোঝায়। এই যে ধরো আমরা এখন পড়ছি ভার্চুয়াল সিস্টেমে, অনলাইন মাধ্যমে, এটা একটা পড়াশোনা। আবার যখন আমরা আগে পড়তাম, আমরা শিক্ষকের বাড়িতে যেতাম, সেখানে পড়তাম, স্কুলে যেতাম, স্কুলে পড়তাম, কিন্তু এখন স্কুল সিস্টেমটাও অনলাইনে এসেছে। তো এটা সব কিছু একটা পড়াশোনার সিস্টেম, পড়াশোনা করছি। আবার যখন মার্কেটে যাব কিছু দরকার কিনতে, সেটাও আমার একটা কাজ, সব কিছুই কাজ, সমস্ত কিছুই কাজের মধ্যে সীমাবদ্ধ। তো সেক্ষেত্রে কি আসছে, ক্রিয়া বিশেষণে চ। ক্রিয়া বিশেষণে কিন্তু দ্বিতীয়া হয়ে থাকে। এবার আমাকে বুঝে নিতে হবে বাক্যটা থেকে কীরকম। দেখো আমি বলি, ঘোড়াটি দ্রুত দৌড়াচ্ছে। এই যে ঘোড়াটি দ্রুত দৌড়াচ্ছে, আচ্ছা মাইকটা একটু অন করে বলো তো, এখানে বিশেষণ আর ক্রিয়া কোনটা? এখানে দ্রুতমটা হচ্ছে বিশেষণ আর ক্রিয়া হচ্ছে ধাবতীটা। ভেরি গুড। হ্যাঁ, তাহলে এখানে কর্তা হলো অশ্বটা, তাহলে এখানে কি রকম দাঁড়াচ্ছে? একদম, তাহলে অস্যহা সত্বরম ধাবতি। কারণ ঘোড়াটি এখানে দ্রুত দৌড়াচ্ছে, তাহলে অশ্বাহা সত্বরম ধাবতি। তাহলে এখানে আমরা বুঝে গেলাম যেখানে বিশেষণ কোনটা, দ্রুতটা বিশেষণ, এবং এই যে দৌড়াচ্ছে এটা কিন্তু ক্রিয়াপদ। কর্তা তো আমরা বুঝতে পারছি, অশ্বাহা। এবার ধরো আর একটা আমি জিজ্ঞেস করি তোমাকে, চোরটি দ্রুত পলায়ন করছে, এখানে বিশেষণ আর ক্রিয়া কোনটা? চোরটি দ্রুত পলায়ন করছে, দ্রুতটা এখানে বিশেষণ, আর পলায়ন করছে এটা হচ্ছে ক্রিয়া। হ্যাঁ, তাহলে এই যে চৌড়াহা, আমরা চোরের সংস্কৃত কি বলবো? সংস্কৃতে চৌড়াহা। দ্রুত পালাচ্ছে, দ্রুতম, দ্রুতম পলায়াতে, চৌড়াহা দ্রুতম পলায়াতে, এটা গেল। ঠিক আছে, এবার ধরো আমি তোমাকে আরেকটা জিজ্ঞেস করি, বায়ু দ্রুত বইছে, বায়ু দ্রুত বইছে, বায়ু দ্রুতম বহতি। বায়ুতং বহতি হবে, কোনো সমস্যা নেই। তাহলে এই বায়ু দ্রুতম বহতি, এটা হবে, বায়ু ধীরে বয় বলি, তাহলে বায়ু মন্দং বাতি বা বহতি, এরকম করা যাবে। তো এটা গেল ক্রিয়া বিশেষণের চ। ঠিক আছে, এবার লাস্ট যে সূত্র আমরা কর্মকারকের দ্বিতীয় বিভক্তি আসছি, সেটা হচ্ছে কালাধ্যয়নের অত্যন্ত সংযোগে। ধরো কালাধ্যয়নের অত্যন্ত সংযোগে, তুমি ব্যাকরণ, হ্যাঁ ব্যাপ্তি অর্থ, অ্যাকচুয়ালি ব্যাপ্তি অর্থ দ্বিতীয়া বা কালাধ্যয়নের অত্যন্ত সংযোগে যদি লিখতে পারা যায় তো খুব ভালো জিনিস, আদারওয়াইজ ব্যাপ্তি অর্থ দ্বিতীয়া লিখে দিলেও ফুল মার্কস তোমরা ক্যারি করবে। তো কালাধ্যয়নের অত্যন্ত সংযোগে, সেক্ষেত্রে কি হচ্ছে, ধরো অত্যন্ত সংযোগ বোঝাবে। ধরো অত্যন্ত সংযোগ মিনস মানে একটা নিজেদের মধ্যে একটা ডিউরেশন। ধরো তুমি একটা পথ হাঁটছো, ধরো তোমার বাড়ি থেকে তুমি দেখছো যে আমি যে পড়তে আসবো, ধরো আমাকে পড়তে আসতে বলেছে আমার ম্যাডাম বা আমার স্যার, তা আমার ডিস্টেন্সটা কতটা, আমার বাড়ি থেকে সেই স্যারের বা সেই ম্যাডামের বাড়ির ডিস্টেন্সটা কতটা, এই যে ডিস্টেন্স, এই যে ক্রোশ, এক ক্রোশ ব্যাপিয়া, এই যে ডিস্টেন্স বোঝালে কিন্তু এটা আমরা কিন্তু এই কালাধ্যয়নের অত্যন্ত সংযোগের মধ্যে ফেলে দিই। আবার যখন দেখি যে তোমাকে আমি একটা কিছু শেখাচ্ছি বা তোমার কোনো স্যার বা ম্যাডাম তোমাকে দীর্ঘদিন ধরে একটা জিনিস শিখিয়ে যাচ্ছে, কিন্তু তুমি কোনোভাবেই কিছু বুঝতে পারছো না, আমরা পড়িয়েই যাচ্ছি, তুমি বলছো হচ্ছে না, সমস্যা।
তাহলে এই যে সমস্যাটা হবার একটাই কারণ হয়, তুমি শুনছো ঠিকই, তুমি শুনছো, তুমি পড়ছো, সবই ঠিক আছে, বাট কি হচ্ছে, সঠিক সময়ে তোমার যে জায়গাটা ধরার কথা তুমি সেটা ধরতে পারছো না। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপ্তি হয়ে যাচ্ছে, তুমি কিন্তু ধরতে পারছো না বলে কিন্তু তোমার কাজটা সম্পূর্ণ হচ্ছে না। এটা একটা বিষয়। তো তার অনুবাদ যদি তোমাকে জিজ্ঞেস করি, এখন সে সারাদিন ধরে উপবাস করছে, তাহলে এই যে সে সারাদিন ধরে উপবাস করছে, তাহলে কি হচ্ছে, সে সা সা দিবসম উপবাসতি। তার কারণ এই যে সে সংস্কৃত কি সারাদিন, দিবসা আমরা কি জানি, এখানে কিন্তু এই যে দিবসায় কথাটা এলো, এটা কিন্তু অব্যয় পদ ছিল। অব্যয় পদে আমরা কি দেখেছিলাম একাদশ শ্রেণীতে, সদীশং ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বেষু যন্যব্যেতি তদব্যয়ম। তার মানেটা কি, তিন লিঙ্গে তিন বচনে সাদ বিভক্তিতে যার কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় অব্যয় পদ। তো ঠিক চাই, এই দিবাটা হচ্ছে একটা অব্যয় পদ। দিবসম উপবাসতি, দিবসম উপবাসতি, সে সারাদিন ধরে উপবাস করছে। আবার ধরো সে 1 মাস ধরে অধ্যয়ন করছে, মানে ধরো কোনো একটা বিষয় সামনে পরীক্ষা আছে, তো 1 মাস একটা পার্টিকুলার টাইম, বিশেষ করে একটা এক্সামের আগে 1 মাস টাইমটা একটা বিরাট বড় ভাইটাল পয়েন্ট। তো সে 1 মাস ধরে একটা পড়াশোনা স্টার্ট মধ্যে রয়েছে, সে পরীক্ষা রুটিন পেয়ে গেছে, 1 মাস ধরে পড়াশোনা করছে। ঠিক আছে, ধরে নাও এই যে যাদের বলে দিয়েছে যে অক্টোবরে পরীক্ষা হবে, বিশেষ করে যারা ফাইনাল সেমিস্টার এখন বলেছে হায়ার এডুকেশনের ক্ষেত্রে, তারা ধরো এখন ভাবছে তাহলে পড়াশোনা করতে হবে, আজকে 2 সেপ্টেম্বর হয়ে গেছে, পড়াশোনাটা শুরু করতে হবে। এই যে তাদের মধ্যে যে মেন্টালিটি, কবে পরীক্ষা ডেট পড়ে যাবে, এই যে পরিস্থিতিটা, ঠিক আছে। তো সে 1 মাস ধরে অধ্যয়ন করছে। স্বাহা মাসম অধীতে, সেই মাসম শব্দ দিয়ে কিন্তু আমরা বুঝিয়ে দিতে পারবো, হ্যাঁ 1 মাস, স্বাহা মাসম অধীতে। এবার ধরো আমরা কোনো ডিটেলস, যেটা তোমাকে আমি বলছিলাম, ধরো আজকে তুমি তোমার বাড়িতে বসে আছো, আমি আমার বাড়িতে আছি, দুজন আলাদা, ম্যাডামরাও আলাদা জায়গায় আছে, স্যাররা আলাদা জায়গায় আছে, আমরা ফোনের মাধ্যমে ভার্চুয়াল সিস্টেম, দিস ইজ অনলাইন কমিউনিকেশন সিস্টেম, তাই তো, অনলাইন কমিউনিকেশন সিস্টেম, যেটা সম্পূর্ণ স্মার্টফোনের মাধ্যমে, গুগল মিটের মাধ্যমে হচ্ছে। তো এটা একটা মাধ্যমে পড়াশোনা, তো যেটা তোমাদের ইন ফিউচার তোমাদের কাজে লাগবে এবং ইন ফিউচার চলবেও। শুধুমাত্র অফলাইন মোডে আর কিছু চলবে না, আশা করছি নিশ্চয়ই বুঝতে পারছো, অফলাইন অ্যান্ড অনলাইন মেথড। ঠিক আছে, তো দেখো সেক্ষেত্রে কি, 1 ক্রোশ পরে পাহাড়টি আছে, মানে 1 ক্রোশ পরে পাহাড়টি আছে যদি এরকম বলি, তাহলে কি হচ্ছে, গিরিহি। এবার এই যে পর্বত বা পাহাড়, এর সংস্কৃতটা কি, গিরিহি। তো গিরি 1 ক্রোশ ধরে পাহাড়টি, মানে ডিফারেন্স, মানে ডিস্টেন্স বিটুইন। তো ধরো আমরা যদি এখন যদিও যাওয়া সম্ভব নয়, যে ধরো আমরা যদি, হ্যাঁ আমি বলি, মনে পড়ছে, যাই হোক, যদি আমরা মন্দিরে কোনো জায়গায় যাই, পাহাড়ে যে মন্দিরগুলো, সেগুলো দেখবে তাদের যে ডিস্টেন্সগুলো কিন্তু অনেকটা বেশি থাকে। তো এই যে নিচে থেকে উপরের দিকে ওঠা বলো, সেটা কিন্তু আমাদের অনেকটা অপেক্ষা করতে হয়। মন্দিরে কিন্তু চাইলেই আমরা থরাস করে ঢুকে পড়তে পারি না, আমাদের কিন্তু এটা অপেক্ষা করতে হয়। তো সেক্ষেত্রে এটা যদি বলি, গিরিহি ক্রোশম তিষ্ঠতি, গিরিহি ক্রোশম তিষ্ঠতি, এইটা হলো কালাধ্যানের অত্যন্ত সংযোগে যোগে। আমরা জানি কি, যদি এটা কারক হতো তাহলে ক্রোশম পদের নিতে একটা আন্ডারলাইন থাকতো, তোমাকে তো এটা নির্ণয় করতে হতো, হ্যাঁ ক্রোশম। তো কালাধ্যানের অত্যন্ত সংযোগে যদি লিখতে পারা যায় তো খুব ভালো, আদারওয়াইজ ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে, এইভাবে লিখ। তো বড় গোটা বিষয়টা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, কর্মকারকের দ্বিতীয় বিভক্তি দিয়ে অনুবাদ বোঝানো শেষ হলো। আগামী দিনে, মানে সামনে যেদিন পরীক্ষা হবে, শনিবার, আমি বলে দিই, ধরো তুমি তো বলেই দিয়েছো, অভিজ্ঞান শকুন্তলম স্বপ্নবাসব দত্ত, আমি ভুলভাল বলছি কিনা শুনবে, অভিজ্ঞান শকুন্তলম স্বপ্নবাসব দত্তম আর মৃচ্ছকটিকম, এই 3টে থাকছে, এই 3টের মধ্যে 2টো করতে হয়, 5 দুগুণে 10। এবার সংস্কৃত ব্যাকরণের ধরো যাবতীয় যে আইটেম আছে তোমার সব জানা আছে, বলো কি আছে। আমি বলছিলাম কি, যে গীত গোবিন্দটা ছোট করতে হয় না, ওটা ঠিক আছে মোটামুটি, ওটা আর ছোট করার দরকার নেই, শুধু আপনি মুদ্রা রাক্ষসটা ছোট করে দিন। ওকে, অ্যাজ ইউ উইশ, কারণ তুমি যদি, মানে তোমার যদি পক্ষে সম্ভব হয়, তোমার পক্ষে আচ্ছা, আমি পারবো। আমি ভেবেছিলাম পুরো 3টে পাতা, আমি কালকে দেখলাম আবারও, আমি আগে যেটা পরীক্ষা দিয়েছিলাম ওটা অনেকদিন কালচার করা হয়নি, তো মানে আগের গুলো দেখছিলাম, যেমন বাসন্তী স্বপ্নমের কোশ্চেন গুলো দেখছিলাম,
তো ওইগুলো আর সেরকম ভাবে রিভিশন করা হয়নি, তো আমি কালকে বসে দেখলাম যেটা যে গীত গোবিন্দটা দরকার নেই, শুধুমাত্র মুদ্রা রাক্ষসটা হলেই হবে, কারণ ওটা একটু টাফ লাগছে। ওকে ওকে ওকে, নো প্রবলেম। সেক্ষেত্রে তাই হবে। আর আচ্ছা, আমার একটা যতদূর মনে আছে, লাস্ট মোমেন্টে আমার মনে পড়েছিল, যেটা আমি অনেক ভেবে চিন্তে করেছিলাম, যে আমি দেখছিলাম যে বিগত বছরের যে প্রশ্নাবলী, সেখান থেকে আমি শুধুমাত্র এই ভার্চুয়াল ক্লাসিক্যাল সংস্কৃত হিস্ট্রি অফ লিটারেচারের বাইরেও আমি কিছু লিখিয়েছিলাম। ধরো সুশ্রুত সংহিতা বা এই জাতীয় কিছু টপিকস, মানে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের উপর বেশ করে কিছু লিখিয়েছিলাম। আমার জাস্ট আই থিঙ্ক মনে পড়ে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের উপর বড় নোট? কিছু লিখিয়েছিলাম সাহিত্যের ইতিহাসের উপর বেশ করে। না স্যার, শুশ্রূষার উপর কিছু লেখানো হয়নি কিন্তু। আর ইউ শিওর? হ্যাঁ স্যার শিওর। আমাকে 11-এ আপনি 3টে লিখিয়েছিলেন, রামায়ণ মহাভারত, আর একটা কম্বাইন্ড পার্ট ছিল যেটাতে বেতাল পঞ্চমী, সরি দাত্রী 32 সিংহাসন যেটা ছিল, তারপর বৃহৎ কথা, ওইগুলো ছিল। হ্যাঁ হ্যাঁ, ক্লাস 12 এর ক্ষেত্রে এসে আমি কোনো রকম ওইগুলো থেকে কিচ্ছু করাইনি, মানে শুশ্রূষার উপরে ওই সুশ্রুত সংহিতা বা চরক সংহিতার উপর কিছু লেখার নেই আপনি? কিচ্ছু দিইনি। না স্যার, আমি পড়িনি সেরকম কিছু। ওকে, আমি দিইনি তাই তো? আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো ওটা কোয়েশ্চেনই আমাকে দিয়েছিলেন, আর বাদ বাকি যে দুটো দিয়েছিলেন সেটা তো তিনটে দিয়েছিলেন, সেটা তো ওই ভাষাতত্ত্ব থেকে। ঠিক আছে, তাহলে ওইগুলোর উপর কিছু দেওয়া হয়নি তাই তো? যা হয়েছে ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার। ঠিক আছে, অসুবিধা, ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার পড়লেই হবে, কোনো অসুবিধা হবে না। কারণ এটা তো একটা দিক বেসিসে কোশ্চেন আছে। ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচারটা পুরোটা পড়া থাকলে ওই জায়গাটা দিয়ে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে তুমি চাইলে ভিডিও অফ করে দিতে পারো, মুদ্রা রাক্ষসটা শুনে নাও। ঠিক আছে, ভিডিও অফ করে দাও, ভিডিও অফ করে দাও, কোনো অসুবিধা নেই। দেখো, আচ্ছা, এবার মুদ্রা রাক্ষসটা খাতাটা খুলে একটুখানি তুমি জিনিসটা, মাইকটা একটু অন করতে হবে, মাইকটা একটু বলতে হবে হ্যালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, ভিডিও অফ রাখো, বাট একটু বলতে হবে আমাকে, শোনো। হ্যাঁ স্যার বলুন। তুমি শুরু করো। হ্যাঁ শুরু করো। তুমি শুরু করো। হ্যালো। হ্যাঁ তুমি শুরু করো, তুমি বলো, তোমার কথাটা আগে শুনতে হবে, তারপর আমি বলবো। হ্যাঁ স্যার দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, তোমার কথাটা শুনতে হবে, তারপর আমি বলবো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শুরু করো। মুদ্রা রাক্ষস। স্মিথ এর মতে মুদ্রা রাক্ষসের রচনা কাল 1000 খ্রিস্টাব্দ। উইলসনের অভিমত হলো নাটকে উল্লেখিত ম্লেচ্ছ কথাটির দ্বারা পট্টরাজগণকে বোঝানো হয়েছে, এবং জৈন জীবসিদ্ধির প্রতি ব্যবহৃত খপনক শব্দটি ভারত থেকে বৌদ্ধ ধর্মের তিরোহিত হওয়ার ইঙ্গিতবাহী। তাই খ্রিস্টীয় একাদশ বা দ্বাদশ শতকে মুদ্রা রাক্ষসের রচনাকাল গণ্য করা যেতে পারে। তেলাঙ্গ ম্লেচ্ছ উল্লেখ থেকে খ্রিস্টীয় অষ্টম শতকের রচনাকাল গণ্য করা যেতে পারে। মুসলমান আক্রমণের পূর্ববর্তী ছোটখাটো আক্রমণগুলিকে চিহ্নিত করেছেন তিনি। তার মতে খ্রিস্টীয় সপ্তম শতক হলো বিশাখ দত্তের আবির্ভাবকাল। ম্যাকডোনেল এর অভিমত তেলাঙ্গ এর অনুরূপ। জ্যাকোবির মতে মুদ্রা রাক্ষসে যে চন্দ্রগ্রহণের কথা আছে তা 860 খ্রিস্টাব্দের 2রা ডিসেম্বর হয়েছিল। দশরূপকে খ্রিস্ট দশম শতাব্দী মুদ্রা রাক্ষসের উল্লেখ আছে। এর দ্বারা বলা যায় খ্রিস্টীয় নবম শতক বা তার পূর্ব আলোচ্য নাটকখানি রচিত হয়েছে। মুদ্রা রাক্ষসে বর্ণিত কুসুমপুর বা পাটলিপুত্র ছিল সমৃদ্ধ নগরী।
অর্থাৎ হিউয়েন-চাং ভারতে এসে ওই স্থানে ধ্বংসাবশেষ মাত্র দেখতে পেয়েছিলেন। তাছাড়া নাটকটির শেষ ভাগে বৌদ্ধ ধর্মের চরম উন্নতির চিত্র ফুটে উঠেছে। সার্বিক বিচারে কৃষ্ণমাচারিয়ার খ্রিস্টীয় পঞ্চম শতককে নাটকটির রচনাকাল বলেছেন। আচ্ছা, সে পড়ে যাব? এইটা এই রচনাকার বলেছেনের পরে এ অবধি বলার পর কি তারপরে কি ওই যে অংশটা আছে ভারবীর কিরাতার্জনীয়ম মহাকাব্যে দ্বিতীয় স্বর্গের 47 সংখ্যক শ্লোকের উত্তরার্ধে হলো এরম করে কিছু দেওয়া আছে তোমাকে? হ্যাঁ। আচ্ছা, দিয়ে কোথায়? দিয়ে একটা শ্লোক বলেছে। सहते न यनको अपपदः क्रियाम কিমু লোকাদি ধাম রাজকম, এটা তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে কি বলা আছে যে মুদ্রারাক্ষস নাটকের চতুর্থ অংশের দশম শ্লোকের উত্তরার্ধ হলো কিমনু লোকাধিকম তেজো বিভ্রাণাহ পৃথিবীপতিঃ। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার রয়েছে। এটা রয়েছে, তাহলে শোনো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি হ্যাঁ স্যার রয়েছে। উপরিউক্ত শ্লোকাংশ, হ্যাঁ, স্যার, রয়েছে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। বলছি শোনো, উপরিউক্ত শ্লোকাংশ দ্বয়ের সাদৃশ্যের নিরিখে অধ্যাপক ধ্রুব বিশাখ দত্তকে ভারবীর পরবর্তীকালের বলে বিবেচনা করেন। ভারবীর কালসীমা খ্রিস্টীয় পঞ্চম শতকের শেষ ভাগ আর খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথমার্ধ। মাঘের কালসীমা ধ্রুবের মতে ভারবী ও মাঘের মধ্যবর্তী কোনো সময়ে মোটামুটি খ্রিস্টীয় ষষ্ঠ শতকের শেষার্ধ হল বিশাখ দত্তের কালসীমা। অধ্যক্ষ সারদারঞ্জন রায়, এম.আর. কালে প্রমুখের মতে খ্রিস্টীয় পঞ্চম শতকের পূর্বার্ধই মুদ্রারাক্ষসের রচনার কাল। অধ্যাপিক ক্রনর অভিমত হল বিশাখ দত্ত কালিদাসের অনুজ সমসাময়িক, ইয়ঙ্গার কন্টেম্পোরারি অফ কালিদাস। শ্রীযুক্ত আর.এস. পণ্ডিত এর মতে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে খ্রিস্টীয় 375 থেকে 413 লক্ষ্য করেই নাট্যকার বিশাখ দত্ত তাঁর নাটকের ভরতবাক্যে চন্দ্রগুপ্ত নামটির উল্লেখ করেছেন। খ্রিস্টীয় চতুর্থ শতকের অন্তিম ভাগে এই চন্দ্রগুপ্তই বিদেশি শকদের ভীষণভাবে পর্যুদস্ত করেন। পরিশেষে আমরা বলতে পারি খ্রিস্টীয় পঞ্চম শতক থেকে শুরু করে খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর মধ্যে কোনো সময় বিশাখ দত্তের আবির্ভাব ঘটেছিল। আচ্ছা, এই অবধির পরে কি আরও আছে? হ্যালো, হ্যাঁ, এরপরে কি আরও আছে? শুনতে পাচ্ছি না কিছু। বলছি এরপরে আরও কি আছে? আরও কি আছে এরপর? হ্যাঁ স্যার আছে। আচ্ছা, এরপরে কি শুরুটা দেখো, আমি বলছি এরপরে কি শুরুটা হচ্ছে যে কূটমতি চাণক্যের সহায়তায়, এটা থেকে শুরু হচ্ছে। হ্যাঁ স্যার বলুন। হ্যালো। কূটমতি চাণক্যের সহায়তায় নন্দবংশ ধ্বংস করে চন্দ্রগুপ্ত। না স্যার, না। হ্যাঁ বলো। না স্যার, আচ্ছা, তা কি আছে? ওখানে উৎস ভাবনাটাই রয়েছে, মানে মুদ্রারাক্ষস নাটকখানির কায় গঠনে বিশাখ দত্ত কোন আকরকে আশ্রয় করেছিলেন তা নিয়েও বিতর্ক রয়েছে। সম্ভাব্য উৎসকে মুখ্যত 3টি শ্রেণীতে ভাগ করা যায়। এগুলি হলো পুরাণ, লোককথা ও ইতিহাস। তারপর রয়েছে উৎস পুরাণে রয়েছে বিষ্ণু পুরাণের চতুর্থাংশে 14 অধ্যায়ে বিবৃত কাহিনী বা শ্রীমদ্ভাগবত পুরাণের দ্বাদশ স্কন্ধের প্রথম অধ্যায়ে বিবৃত বৃত্তান্ত বিষ্ণু পুরাণ কাহিনীর অনুরূপ। এই বিষয়কে অবলম্বন করে মুদ্রারাক্ষস রচনার সম্ভাবনা। কেউ অবশ্য এই কথা সমর্থন করেনি। তারপর লোককথা রয়েছে পণ্ডিতগণের ধারণা গুণাঢ্যের বৃহৎ কথার প্রচলিত কাহিনীকে উপজাড্য বলে কি এটা উপজীব্য করে উঠেছে মুদ্রারাক্ষস। হ্যাঁ, উঠেছে মুদ্রারাক্ষসের নাটকের কায়দেশ। তারপর রয়েছে এটি স্পেয়ার এর অভিমত। শুনতে পাচ্ছি। হ্যালো। বিশাখ দত্ত ঐতিহাসিক ওই ঘটনাবলী তার নাট্যে
প্রতিফলিত খ্রিস্টীয় চতুর্থ শতকে চাণক্যের কৌশলে নন্দবংশের উচ্ছেদ ও মৌর্য বংশের প্রতিস্থাপন এই ঐতিহাসিক ঘটনার নাটকের পটভূমি বা গঠন করতে সহায়ক হয়েছে। এই নাটকখানিতে ইতিহাসের ভিত্তি থাকলেও এটি পুরোপুরি ঐতিহাসিক নাটক হয়নি। এই নাটকে নাট্যকারের কল্পিত কাহিনীর অংশে অধিক বিবৃত হয়েছে। মুদ্রা রাক্ষসের উৎস সন্ধান চলবে। আজও যথার্থ সন্ধান আমরা পাইনি, তবে অনুমিত হয় বিশাখ দত্ত নন্দ ও মৌর্যদের ঐতিহাসিক বিবরণ সেকালে প্রচলিত জনশ্রুতি প্রভৃতিকে অবলম্বন করে আপন মনের মাধুরী মিশিয়ে রচনা করেছেন মুদ্রা রাক্ষসকে। আচ্ছা, এরপরে কি স্যার তারপরে আছে উত্তরকালীন সংস্কৃত সাহিত্য সংস্কৃত সাহিত্যে মুদ্রা রাক্ষসের ব্যাপক প্রভাব লক্ষিত হয়ে থাকে। এই নাটকটির জনপ্রিয়তা প্রমাণ পায় উত্তরকালে কয়েকখানি গ্রন্থ রচনার দৃষ্টান্তে। মহাদেব রচনা করেছেন মুদ্রা রাক্ষস নাটক কথা গদ্যে বিরচিত। রবীন্দ্র লিখেছেন মুদ্রা রাক্ষস কথাসার গদ্যে বিরচিত। অনন্ত ভট্ট রচনা করেছেন মুদ্রা রাক্ষস পূর্ব পাঠিকা বা মুদ্রা রাক্ষস পূর্ব কথানক গদ্যে। মহাকবি ভীম প্রতিজ্ঞা চাণক্য নামক একখানি পূর্ণাঙ্গ নাটক রচনা করেছেন। এই নাটকখানি সংস্কৃত সাহিত্যে মুদ্রা রাক্ষসের অদ্বিতীয়। ঠিক আছে, তো বুঝতে পেরেছি। এবারে সংক্ষিপ্ত কথাবস্তু। আচ্ছা, মুদ্রা রাক্ষস নাটকের সংক্ষিপ্ত কথাবস্তুটাই শেষ হচ্ছে নাকি? ঠিক আছে, শোনো নাও, আমি ওটা বলছি। দেখো, কুটমতি চাণক্যের সহায়তায় নন্দবংশ ধ্বংস করে চন্দ্রগুপ্ত মগধ রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু নন্দ রাজ্যের অমাত্য তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন পরম বিশ্বাসভাজন রাক্ষস রাক্ষস চন্দ্রগুপ্তের উৎখাত সাধনে কৃতনিশ্চয় হলেও মন্ত্রী চাণক্য তথা বিষ্ণুগুপ্তের চাতুর্যের সঙ্গে পেরে উঠতে পারছেন না। বরং রাক্ষসের শক্তি ও বুদ্ধির প্রতি আস্থাশীল চাণক্য তাকে চন্দ্রগুপ্তের পক্ষে আনতে প্রয়াসী হয়েছেন। তো চাণক্যের কৌশলে রাক্ষস নিরুপায় হয়ে চন্দ্রগুপ্তের মন্ত্রিত্ব গ্রহণ করতে বাধ্য হলেন। তো কুশাগ্র বুদ্ধি চাণক্য তার অসামান্য নৈপুণ্যে চন্দ্রগুপ্তকে নিরাপদ করলেন। এটি হলো এই নাটকটির সংক্ষিপ্ত কথাসার। এই অবধি আছে না আরো আছে? এই অবধি আছে। তো সেক্ষেত্রে আমি তোমার কতগুলো কথা বলছি, মন দিয়ে শুনে নাও ভালো করে। দেখো, সেক্ষেত্রে একটা কথা আমি বলি। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, দেখো, প্রথম কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অবশ্যই শেষে যে মুদ্রা রাক্ষসের সংক্ষিপ্ত কথাবস্তু অংশটা আছে ওটা অবশ্যই লিখবে। ঠিক আছে, ওটা অবশ্যই লিখবে। এবারে তোমাকে আমি বলি, এই যে মুদ্রা রাক্ষস নাটকের যে উৎস ভাবনা দিয়ে যে অংশটা আছে বা উত্তরকালীন সংস্কৃত সাহিত্যে মুদ্রা রাক্ষস, এটা তুমি লিখলে। ঠিক আছে, আমার কথা বলতে, উত্তরকালীন সংস্কৃত সাহিত্যে মুদ্রা রাক্ষসটাও লিখবে। মুদ্রা রাক্ষস নাটকের যে উৎস ভাবনায় যে ধরো যে এটাকে ডিফারেন্স হিসেবে ধরো পুরাণ হিসাবে ভাগ করা হয়েছে, লোককথা অনুযায়ী ভাগ করা হয়েছে, বা ইতিহাস অনুসারে ভাগ করা হয়েছে, এটা ভাগ করা হয়েছে। তো এটা একটা গেল। এবারে গিয়ে যে মুদ্রা রাক্ষসের যে একদম স্টার্টিং পয়েন্টে তুমি লিখবে না হচ্ছে, তুমি লিখবে না, এখান থেকে লিখবে না, আহ ভারবীর কিরাতার্জুনীয় মহাকাব্যের দ্বিতীয় সর্গের ৪৭ সংখ্যক শ্লোকের উত্তরার্ধ হলো, এইখান থেকে লিখবে না। বুঝতে পারছো আমার কথা? বোঝা যাচ্ছে কিনা বলবে। ভারবী, হ্যাঁ হ্যাঁ, না, আমাকে বলতে চাইলাম যে ভারবীর যে কিরাতার্জুনীয় মহাকাব্যের যে দ্বিতীয় স্বর্গের যে অংশটা আছে, দ্বিতীয় স্বর্গের ৪৭ সংখ্যক শ্লোকের যে উত্তরার্ধ হলো, এই অংশটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, ওখান থেকে শুরু করে বাদ পড়বে একদম এই যে মুদ্রা রাক্ষস নাটকের উৎস ভাবনার যে আগে যে বাক্যটা শেষ হচ্ছে, ধরো পরিশেষে আমরা বলতে পারি যে খ্রিস্টীয় ৫ম শতক থেকে শুরু করে খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর মধ্যে কোনো সময় বিশাখ দত্তের আবির্ভাব ঘটেছিল। বলো, এটা ঠিক আছে? ওই অবধি অংশটা পুরোপুরি বাদ দিয়ে দাও। বলো, তোমার তোমার পক্ষে পসিবল হবে বিষয়টাকে করা?
এই অংশটা পুরোটা বাদ দিয়ে দাও। বাকি ইন্ট্রোডাকশন পয়েন্টে যেরকম আছে স্মিথের মতে মুদ্রা রাক্ষস রচনাকাল 1000 খ্রিস্টাব্দ থেকে শুরু করে তার আগে অব্দি যে কৃষ্ণ মাচিয়ার খ্রিস্টীয় পঞ্চম শতকের নাটকটি রচনাকাল বলেছেন এই অব্দি লিখবে। দিয়ে তারপরে সরাসরি মুদ্রা রাক্ষস নাটকের যে উৎস ভাবনা বলে যে অংশটা আছে দিয়ে তিনটে ভাগ করা হয়েছে, পুরাণ, লোককথা বা ইতিহাস অনুসারে, সেটা লেখার পরে উত্তর সংস্কৃত সাহিত্য এবং মুদ্রা রাক্ষস লিখে মুদ্রা রাক্ষসের সংক্ষিপ্ত কথাবস্তুর মধ্যে চলে আসবে। বুঝতে পারছো আমার কথা? তো এই জায়গাটাই হবে করো। আর তোমার জয়দেবের গীত গোবিন্দ নিয়ে কোনো সমস্যা নেই, হয়ে যাবে তাই তো? বেটার। তাহলে নেক্সট দিনে তোমার এই তিনটে প্রশ্ন আমি দিচ্ছি, স্বপ্নবাসব দত্ত, অভিজ্ঞান শকুন্তলম এবং মৃচ্ছকটিকম, তুমি দুটো লিখবে তোমার পছন্দ অনুসারে, 5 × 2 = 10। আর ব্যাকরণের মধ্যে থাকছে একটা কথা বলে দিই, ব্যাকরণের তো তোমার তো জানাই আছে, তোমার কাছে পিডিএফ আছে, তোমার কাছে বই আছে, বা জিনিসগুলো নিশ্চয়ই লিখে নিয়েছো খাতায়। সব ব্যাকরণ আইটেম ক্লিয়ার তো, সমাস, প্রত্যয়? ওকে, তাহলে তাহলে ঠিক আছে। আর অনুবাদ একটা কথা বলে দিই, অনুবাদ আমি এই কর্তৃকারক এবং কর্মকারক যা যা প্র্যাকটিস করলাম এবং নর্মাল যে শিখিয়েছি একদম মিক্স আপ দেবো, মানে ন্যাচারালি তোমার জানা আছে যে অনুবাদ থেকে 5 নম্বরই থাকে, এই 5 নম্বরই থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? ঠিক আছে তো? ওকে, তাহলে এই বেসিসেই পড়ো। এইভাবেই তোমার শনিবার দিনে পরীক্ষা হবে, আর কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে? ওকে, বেশ, ঠিক আছে, রাখি। হ্যাঁ।